আজকে আমরা এমন একটা আইন নিয়ে কথা বলবো যেটা প্রায় ১০০ বছর পুরনো, কিন্তু অনলাইন শপিং থেকে শুরু করে দোকানের কেনাকাটা আমাদের রোজকার জীবনের প্রায় সবকিছুইকে এটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আমি ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইনের কথাই বলছি। চলুন আজকের এই আলোচনায় এর গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুবই স্বাভাবিক তাই না? ভাবুন তো, কোথায় ১৯৩০ সালের একটা আইন আর কোথায় আজকের দিনের অ্যাপে খাবার অর্ডার করা বা লেটেস্ট মডেলের ফোন কেনা? সম্পর্কটা আসলে কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে চুক্তি, মালিকানা আর ঝুঁকির মতো কিছু খুব বেসিক ধারণার মধ্যে। এই আইনটা ঠিক এই জিনিসগুলোকে পরিষ্কার করে দেয়। চলুন এক এক করে বিষয়গুলো জেনে নেই। যে কোনো কেনাকাটার একদম প্রথম ধাপটাই হলো একটা চুক্তি। এখন চুক্তি মানে যে সবসময় লম্বা চড়া কাগজপত্রের ব্যাপার তা কিন্তু নয়। আমরা যখন অনলাইনে বাই নাও বাটনে একটা ক্লিক করি, ঠিক সেই মুহূর্তে বিক্রেতার সাথে আমাদের একটা আইনি চুক্তি হয়ে যায়। এই সাধারণ সম্মতিটাই কিন্তু পুরো প্রক্রিয়ার আসল ভিত্তি। এই আইনের ইতিহাস কিন্তু বেশ পুরনো। একেবারে শুরুতে এটা ১৮৭২ সালের চুক্তি আইনের একটা অংশ ছিল। পরে ব্রিটিশ মডেলকে ভিত্তি করে ১৯৩০ সালে এই উপমহাদেশের জন্য একটা আলাদা আইন তৈরি হয়, যেটা স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই আইনটা ঠিক কি কি জিনিসের উপর প্রযোজ্য? আইন বলছে পণ্য বা গুডস হলো এমন যে কোনো সম্পত্তি যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। যেমন ধরুন স্টক, শেয়ার, এমনকি জমিতে ফলানো ফসলও কিন্তু এর মধ্যে পড়ে। সোজা কথায় যা কিছু অস্থাবর তাই পণ্য। তার মানে জমি বা বাড়ি কিন্তু এই আইনের আওতায় আসে না। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। একটা হলো বিক্রয় আর অন্যটা বিক্রয়ের সম্মতি। বিক্রয় মানে হলো মালিকানার সঙ্গে সঙ্গেই ক্রেতার হয়ে গেল। ধরুন দোকান থেকে একটা ফোন কেনা হলো। যেই মুহূর্তে ডিল ফাইনাল হলো, ফোনটা আইনত ক্রেতার। এখন দোকান থেকে বের হওয়ার সময় যদি ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যায়, ঝুঁকিটা কিন্তু ক্রেতার। অন্যদিকে বিক্রয়ের সম্মতি হল ভবিষ্যতের একটা প্রতিশ্রুতি। যেমন অনলাইনে একটা কাস্টমাইজড টেবিল অর্ডার করা হলো, যেটা ১ মাস পর ডেলিভারি দেয়া হবে। ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত রাস্তায় মেয়ে যদি টেবিলের কোনো ক্ষতি হয়, সেই ঝুঁকিটা কিন্তু বিক্রেতার। যে কোনো কেনাবেচার চুক্তিতেই কিন্তু অনেক শর্ত থাকে, কিন্তু আইন সব শর্তকে সমান চোখে দেখে না। কিছু শর্ত এতটাই জরুরি যে সেগুলোকে বলা যায় ডিল ব্রেকার, আর কিছু হলো ছোটখাটো বিষয়। চলুন দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়। ব্যাপারটা সহজভাবে বললে কিছু শর্ত হলো চুক্তির একেবারে হার্ট বা হৃৎপিণ্ডের মতো, আর কিছু হলো আনুষাঙ্গিক। যেমন ধরুন একটা গাড়ির ইঞ্জিন হলো তার মৌলিক অংশ, ইঞ্জিন ছাড়া গাড়িটাই অচল। কিন্তু গাড়ির মিউজিক সিস্টেমটা হলো আনুষাঙ্গিক, ওটা না থাকলেও গাড়ি চলবে, হয়তো একটু বোরিং লাগবে কিন্তু চলবে। আইন এই দুটোকে কন্ডিশন বা মুখ্য শর্ত এবং ওয়ারেন্টি বা গৌণ শর্ত হিসেবে ভাগ করেছে। যদি কোনো মুখ্য শর্ত ভাঙা হয়, মানে যেটা চুক্তির মূল উদ্দেশ্যের জন্য অপরিহার্য, তাহলে ক্রেতা চাইলে পণ্যটা ফেরত দিয়ে পুরো চুক্তিটাই বাতিল করে দিতে পারেন। কিন্তু যদি কোনো গৌণ শর্ত ভাঙা হয়, তাহলে শুধু ক্ষতিপূরণ দাবি করা যায়, পুরো চুক্তিটা বাতিল করা যায় না। এই উদাহরণটা দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে ক্রেতা চেয়েছিলেন সেগুন কাঠের আলমারি, এটাই ছিল চুক্তির মূল ভিত্তি। বিক্রেতা অন্য কাঠের আলমারি দিয়ে সেই মৌলিক বা মুখ্য শর্তটাই ভেঙেছেন। তাই ক্রেতার পুরো অধিকার আছে আলমারিটা প্রত্যাখ্যান করার এবং চুক্তি বাতিল করার। এবার আসা যাক আইনের একটা খুব বিখ্যাত নীতিতে। এটাকে অনেকেই কেনাকাটার সোনালী নিয়ম বলে থাকেন। এই নীতিটা হল ক্রেতার সাবধান। আইনের ভাষায় একে বলা হয় ক্যাভিয়েট এম্পটর। এটা একটা ল্যাটিন শব্দ। এর সোজা মানে হল ক্রেতা সাবধান থাকুন। এর মূল কথা হল কোনো জিনিস কেনার আগে সেটার দোষ ত্রুটি, কোয়ালিটি সবকিছু ভালোভাবে পরীক্ষা করার দায়িত্বটা মূলত ক্রেতার। যদি না দেখে কিছু কেনার পর কোনো সমস্যা বের হয়, তাহলে সাধারণত বিক্রেতাকে দায়ী করা যায় না। তবে এই নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে খাটবে না। এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। যেমন ক্রেতা যদি বিক্রেতাকে নির্দিষ্ট কোনো কাজের কথা বলে, তার দক্ষতার ওপর ভরসা করেন, অথবা বিক্রেতা যদি কোনো খুঁত জেনেও ইচ্ছে করে সেটা গোপন করেন বা প্রতারণা করেন, তখন কিন্তু দায়িত্বটা আবার বিক্রেতার কাঁধেই চলে আসে।
একটা লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটা হলো ঠিক কখন একটা পণ্যের আইনি মালিকানা ক্রেতার কাছে চলে যায়। এটা জানা খুব জরুরি, কারণ মালিকানার সাথেই কিন্তু ঝুঁকির প্রশ্নটা সরাসরি জড়িত। সবচেয়ে সহজ পরিস্থিতিটা হলো যখন কোনো নির্দিষ্ট বা আইডেন্টিফাইড পণ্য কেনা হয়। ধরুন আপনি দোকানে গিয়ে একটা নির্দিষ্ট বই পছন্দ করলেন, সেটার ব্যাপারে চুক্তি হওয়ার সাথে সাথেই আইনত ওই বইয়ের মালিকানা আপনার হয়ে গেল, এমনকি দাম পরিশোধ করার আগেই। কিন্তু যে পণ্যগুলো এখনও নির্দিষ্ট করে চিহ্নিত করা হয়নি, মানে ধরুন গুদামে থাকা ১০০ বস্তা সিমেন্টের মধ্যে থেকে ১ বস্তা কেনার চুক্তি হলো, সেগুলোর ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু অন্যরকম। এক্ষেত্রে মালিকানা তখনই হস্তান্তর হবে যখন বিক্রেতা ওই ১০০ বস্তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট বস্তা ক্রেতার জন্য আলাদা করে রাখবেন আর ক্রেতা তাতে সম্মতি দেবেন। কিন্তু সবসময় তো সবকিছু চুক্তি অনুযায়ী চলে না, তাই না? যদি কোনো এক পক্ষ তার কথা না রাখে, তখন কি হবে? চলুন দেখি আইন তখন ক্রেতা বা বিক্রেতাকে কিভাবে সুরক্ষা দেয়। যখন কোনো বিক্রেতা তার পণ্যের সম্পূর্ণ দামটা পান না বা হয়তো একটা চেক পেয়েছেন যেটা বাউন্স করেছে, তখন আইন তাকে অপরিশোধিত বিক্রেতা বা আনপেইড সেলার হিসেবে স্বীকৃতি দেয়, আর এর সাথে তাকে কিছু বিশেষ অধিকারও দেয়। একজন অপরিশোধিত বিক্রেতার হাতে তখন ৩টি বেশ শক্তিশালী আইনি হাতিয়ার থাকে। ১. তিনি দাম না পাওয়া পর্যন্ত পণ্যটা নিজের কাছে আটকে রাখতে পারেন। ২. পণ্যটা যদি ডেলিভারির জন্য রাস্তায় থাকে এবং তিনি খবর পান যে ক্রেতা দেউলিয়া হয়ে গেছেন, তাহলে তিনি ডেলিভারি থামিয়ে দিতে পারেন। আর ৩. কিছু শর্ত মেনে তিনি পণ্যটা অন্য কারো কাছে আবার বিক্রিও করে দিতে পারেন। অবশ্যই শুধু বিক্রেতার কথাই ভাবলে তো হবে না, ক্রেতার সুরক্ষারও ব্যবস্থা আছে। যদি বিক্রেতা চুক্তি ভঙ্গ করেন, যেমন ধরুন পণ্য ডেলিভারি দিলেন না, তাহলে ক্রেতা ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারেন। কিছু বিশেষ ক্ষেত্রে আদালতকে অনুরোধ করা যেতে পারে যেন বিক্রেতাকে ঠিক ওই নির্দিষ্ট পণ্যটি সরবরাহ করার জন্য আদেশ দেওয়া হয়। তাহলে এই পুরো আইনি কাঠামোটা জানার পর কার হাতে বেশি ক্ষমতা মনে হচ্ছে, ক্রেতা নাকি বিক্রেতা? আসলে এই ১৯৩০ সালের আইনটি আজকের দিনেও এত প্রাসঙ্গিক কারণ এটা একটা দারুণ ভারসাম্য তৈরি করে। অনলাইনে কিছু কেনার সময়ও একটা চুক্তি হয়, পণ্যের মালিকানা বদল হয়, আর কোনো সমস্যা হলে মুখ্য বা গৌণ শর্ত ভাঙার প্রশ্ন ওঠে। ক্রেতার সাবধান নীতিটা যেমন আমাদের সতর্ক থাকতে বলে, ঠিক তেমনি বিক্রেতার প্রতারণার বিরুদ্ধেও আইন আমাদের সুরক্ষা দেয়। তাই পরের বার যখন অনলাইনে কিছু অর্ডার করা হবে, এটা মনে রাখা ভালো যে এর পেছনে প্রায় ১০০ বছরের পুরনো কিন্তু এখনও ভীষণ শক্তিশালী একটা আইনি কাঠামো কাজ করছে।